আসসালামু আলাইকুম। আমার নাম রহিমা। আমি চক্রামপুর গ্রামের মরহুম রুহুল আমিনের কন্যা। আমার জীবনের উপর দিয়ে একটা ঝড়ের মতো একটা বিষয় হয়ে গেছে, এই জন্য আজ আমি এখানে উপস্থিত হয়েছি। সেটা আমি বলার জন্য এখানে আসছি। শেরপুর ১ আসনের মাননীয় হুইপ আতিউর রহমানের মাধ্যমে ধলাকান্দা নিবাসী ফজলুল হকের ছেলে উজ্জ্বল মিয়ার সাথে পুলিশ কনস্টেবল পদে চাকরি দিয়ে বিবাহ হয়। গত ৬/১২/২০২০ সালে বিবাহ রেজিস্ট্রি হয়েছে। বিবাহের পর আমার সাথে যা হয়েছিল, আমি একজন বাংলায় মাস্টার্স করার সুনাগরিক। আমার শ্বশুর বাড়ির মানুষরা ছিল অনেক ধনী, আর এদিক দিয়ে ছিলাম আমরা অনেক নিচু ফ্যামিলির। এই হিসেবে আমরা গরিব পরিবারের বলে তারা আমার সাথে নানানভাবে নির্যাতন করত। তারা পুত্রবধূ হিসেবে স্বীকৃতিই দেয়নি আমাকে। তারা কাজের মেয়ের মতো ভাবতো। মানুষ তো কাজের মেয়ের সাথে ভালো আচরণ করতো, কিন্তু তারা আমার সাথে শারীরিক ও মানসিক নির্যাতন সবসময় করতোই। সন্তান হওয়ার পর যা ঘটেছে, বিবাহের 2 বছর পর আমার একটি পুত্র সন্তান জন্ম হয়, তার নাম সিয়াম। পুত্র সন্তান হওয়ার পরও তারা ভালো চোখে দেখেনি। আমার সন্তান বাবার আদর থেকে বঞ্চিত রেখেছে। আমার স্বামী পরকীয়া করত, এজন্য সে স্বামী ও বাবা হিসেবে সঠিক দায়িত্ব পালন করেনি। আমার স্বামী আইনের লোক হয়েও আইন মেনে চলেনি। এছাড়া আমার স্বামী আমাকে বারবার হুমকি দেয় যে সে নাকি আমাকে ডিভোর্স দিবে। আমি যদি আইনের আশ্রয় নেই কিংবা কোনো মামলা করি তবে আমাকে মেরে ফেলবে। আমার সন্তানকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। এছাড়া আমার ছোট ভাইয়ের নামে মামলা দিতে চাইছে। নানানভাবে আমাকে ভয় দেখাইছে। তারপর আমি সংসার করে যাচ্ছিলাম। আমার সাথে আগে যা হয়েছে, কিন্তু ওই বর্তমানে জামাত পরিচয়ে আমার স্বামী ও শ্বশুর আমার সাথে আরও বেশি খারাপ আচরণ করতে শুরু করে। আমার স্বামী ও শ্বশুর আরও বলে যে এখন তো তোর সরকার বাপ নাই। আমার শ্বশুর স্বামীর মধ্যে অসামাজিক কার্যকলাপও রয়েছে। আমার স্বামী মদ্যপান ও করতো। তখন হঠাৎ একদিন আমার জীবনে যা হয়েছিল, আমি আমার শ্বশুর বাড়িতে সংসার করতেছিলাম। ১/১/২০২৬ তারিখে আমার শ্বশুর, শাশুড়ি ও স্বামী টানা 3 দিন ঘরে বন্ধ করে মারধর করে, বাচ্চাকে মারা হুমকি দেখিয়ে এভাবে নির্যাতন করে ১০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। তারপর তারা আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর যা হয়, তারা অর্থাৎ শ্বশুর বাড়ির এলাকার মানুষদের কাছে তারা বলছিল যে আমি নাকি পাগল হয়ে গেছি, এরপর ৬ লাখ টাকা নিয়েছি। এরকমভাবে তারা হুমকি দেখাচ্ছে। গ্রামে নানানভাবে এরকমভাবে কথা বিস্তার লাভ করেছিল। এরকমভাবে মিথ্যা অপবাদ দিতে শুরু করছিল তারা। যৌতুকের জন্য খারাপ আচরণ, আমার বাবা নেই, আমি তেমন কিছু দিতে পারিনি। তারা যৌতুকের জন্য আমাকে নির্যাতন করছো। ঘর তৈরির সময় আমার কাছে তারা ৫ লাখ টাকা দাবি করে। আমার ভাই টাকা ধার করে বোনের সুখের জন্য ৩ লাখ টাকা প্রদান করে। তবুও তাদের চাহিদা শেষ হয়নি। তারা ছিল লোভী মানুষ। এছাড়াও তারা তাদের সমাজের কাছে অসামাজিক লোক হিসেবে পরিচিত ছিল। আমার গায়ের রং শ্যামবর্ণের, তারা আমার চেহারা ভালো না এসব কথা বলে সব সময় আমার দিকে আঙ্গুল উঠিয়ে কথা বলতো। আমার মুখটা দেখতে ভালো না। তারা বলছিল যে তারা আমাকে চাকরির জন্য বিয়ে করাইছে। চাকরি যদি না হইতো তাহলে আমাকে বিয়ে করাইতো না। আমি তাদের কাছে যোগ্য বউ হিসেবে না, কারণ আমি সুন্দর হই নাই। সুন্দর কিংবা কালো এটা কি মানুষের হাত আছে? এটা তো স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন। এভাবে চলতে এক সময় আমার একদিন খবর আসে যে গ্রামের চেয়ারম্যানের মাধ্যমে যে আমার একতরফা ডিভোর্স দিয়ে দিছে। আমি একজন মাস্টার্সের সুনাগরিক হয়ে কেন অন্যায়ের সুবিচার পাইনি? দেশের আইন তো অনেক সময় টাকা ছাড়া কথা বলে না। টাকা যাদের আছে তাদের পক্ষে আইন থাকে। আমার শ্বশুর বলেছে আমি যদি কখনো মামলা করি তাহলে উকিলদের বা সরকারি লোকদেরকে টাকা দিয়ে আমার জন্য সঠিক বিচার না পায় সেদিকে তিনি পথ হাঁটবেন। দেশ নাকি স্বৈরাচার মুক্ত, কেন ন্যায় পাচ্ছি না? এটা কি মাননীয় আইনমন্ত্রী বলতে পারবেন? আপনার আইন টাকার পক্ষে কি কথা বলে? সত্যি কি তাই? আমার 4 বছরের ছেলে নিয়ে পুনরায় সংসার জীবনে আমি ফিরতে চাই। আমার সাথে ন্যায় না হলে সন্তান সহ আমি আত্মত্যাগ করতে বাধ্য। তাই সন্তানের মুখের দিকে তাকিয়ে
আমার সবার কাছে অনুরোধ, আমি যেন পুনরায় আমার সংসার জীবনে ফিরতে পারি।